আমরা কি শুরু করব? হ্যালো স্যার, এখনো সবাই আসেনি। এখন তোমরা সবাই আসে না, নিয়ন্ত্রণ ছিল যে তোমরা এসে সবাই বসে থাকবে, আমি যেন এসে শুরু করতে পারি। তোমরা তো আসে না, কখন আসবে তোমরা? সময় কি বসে থাকিনি, সময় তো চলতে আছে। আচ্ছা শোনো, আমরা এখন আইএমসিআই পড়তেছি। আইএমসিআই তে দেখো, খেয়াল করে দেখো আমরা কি কি পড়ছি। আমরা পড়ছি আইএমসিআই টা আসার উদ্দেশ্য কি, কেন আসলো। তারপরে পড়ছে মেইন উদ্দেশ্য ছিল কি, শিশু মৃত্যুর হার কমানো আর শিশুর মরবিডিটি মোর্টালিটিটা কমানো। 2 নম্বর হচ্ছে যে কি, বাচ্চাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা যাতে প্রপারলি হয় সেদিকে নজর রাখা। তাহলে এটার জন্য করতে হচ্ছে কি, যে হেলথ স্ট্রাকচার যে আছে আমাদের, হেলথ স্ট্রাকচার সেটাকে ইমপ্রুভ করা দরকার। তারপরে যে যেখান থেকে রুগী আসবে তাদেরকে ওরিয়েন্টেশন করা দরকার। আর যে হেলথ সার্ভিস যারা দিবে তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার। তাহলে এগুলো যদি আমরা প্রপারলি করি তাহলে আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামটা সাকসেস। তো সেইটাকে আমরা কার্যকর করার জন্য কি করলাম, আমরা শিশু মৃত্যুর হার কমানোর জন্য অবজার্ভ করে দেখলাম যে আসলে আউটডোরে, হাসপাতালের আউটডোরে কি কি রোগী বেশি আসে এবং কি কি কারণে বাচ্চাদের মৃত্যু হয় সেটা আমরা অবজার্ভ করলাম। দেখা গেল কি 5টা কারণে মেইনলি হয়। একটা হচ্ছে কি নিউমোনিয়া, 2 নম্বরে হচ্ছে ডায়রিয়া, 3 নম্বরে হচ্ছে ম্যালনিউট্রিশন, 4 নম্বরে হচ্ছে ম্যালেরিয়া, 5 নম্বরে হচ্ছে মিজেলস। এই জিনিসগুলোকে দেখলে যে কি শিশু মৃত্যুর কারণ হচ্ছে এইগুলো সবচেয়ে বেশি। তো সেগুলোর জন্য আমরা একটা প্রসেস বার করলো যে আমরা বাচ্চাগুলোকে কিভাবে চিকিৎসা করলে আমরা আমাদের এই প্রজেক্ট শিশু মৃত্যুর হার কমাতে পারবো আর শিশুর স্বাস্থ্য ভালো রাখতে পারবো। তো তারা বলতে ঠিক আছে, আমরা বাচ্চাগুলো যখন আসবে তখন দেখবো যে তাদের ভিতরে কোনো ডেঞ্জার সাইন আছে কিনা। তাহলে সেজন্য আমরা প্রথমে 7টা ডেঞ্জার সাইন দেখলাম। এই 7টা ডেঞ্জার সাইন আমরা পারবো তো? 7টা ডেঞ্জার সাইন আমরা পারবো তো? লেথার্জি, আনকনসিয়াসনেস, কনভালশন, স্টপ ফিডিং ওয়েল, বমির এভরিথিং। তাহলে বলছে যে কি এইরকম 7টা যদি, 7টার যে কোনো একটা যদি থাকে তাহলে কন্ডিশন অনুসারে তোমরা কয়েকটা ডিজিজ খেয়াল করবে। কি মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেপ্টিসেমিয়া, টাইফয়েড ফিভার, ফিব্রাইল কনভালশন, হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোসিডোসিস, ট্রমা, ডেঙ্গু শক সিনড্রোম। বুঝলে এরকম করে কিছু ডেঞ্জার ডিজিজ আছে, ডেঞ্জার ডিজিজ গুলা দেখবা। এরপরে আসলে কি আসলে ঠিক আছে, এই 7টা সিমটম ডেঞ্জার সাইন দেখবা। এরপরে 7টা সিমটম, 7টা সিমটম কি কি আমরা দেখলাম। 7টা সিমটম কি, কাফ আর রেসপিরেটরি ডিস্ট্রেস একটা, 2 নম্বর হলো ডায়রিয়া, পাতলা পায়খানা, মায়া সে বলবো আবার বাচ্চার পাতলা পায়খানা, 3 নম্বরে হলো যে জ্বর, আর 4 নম্বর হলো এয়ার। তারপর দিয়ে আমরা ওই বাচ্চাটাকে আবার খেয়াল করে দেখবো তার নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন, তাকে ইমিউনাইজেশন করা হয়েছে কিনা, তাকে ডিওয়ার্মিং করা হয়েছে কিনা, ভিটামিন এ দেওয়া হয়েছে কিনা, তার ফিডিং হিস্ট্রি কিরকম, আর আদার কোনো প্রবলেম আছে, এগুলো দেখে আমরা বাচ্চাটাকে ক্লাসিফাই করে অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন সেকশন। তো এরকম চিকিৎসা দিতে দিয়ে আমাদের 7টা সিমটমের ভিতরে 2টা শেষ হচ্ছে। একটা কি, একটা হচ্ছে কাফ আর রেসপিরেটরি ডিস্ট্রেস, 2 নম্বর হচ্ছে ডায়রিয়া। এই 2টা আমরা পড়িয়ে শেষ করছি। এখন আমরা যে এই পড়লাম, পড়ার প্রেক্ষিতে আমরা এই এতটুকু পর্যন্ত পড়ার ভিতরে আমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা।
তোমরা আমাকে 2-4টা প্রশ্ন বলো যাতে করে আমরা বুঝতে পারি যে আপনার কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত, ডায়রিয়া পর্যন্ত পড়ছি, ডায়রিয়া পর্যন্ত কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো, ডায়রিয়া পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো। ওই কথা বলতেছো না কেন? তোমরা কি আমাকে শুনতে পাও? হ্যাঁ, হ্যালো। জি স্যার, শোনা যায়। তো শোনা গেলে তো উত্তর দাও না কেন? তোমরা কি তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কাফসির ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা? না আচ্ছা তাহলে স্যার। আমি নাই। আচ্ছা তাহলে তাহলে তুমি একটু একটু খেয়াল করো, কাশের ভিতরে আমরা পড়ছি যে কি প্রলং কাপ মানে 14 দিনের বেশি একটা পড়ছি, খেয়াল আছে নি? আর 14 দিনের বেশি কাপ হলে অনেকগুলা কারণ আছে, এটার ভিতর দুইটা অন্তত মনে রাখবে, একটা টিউবারকুলোসিস, 2 নম্বর হচ্ছে অ্যাজমা। এই দুইটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে টিউবারকুলোসিস কিভাবে ডায়াগনোসিস করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, এটা তো আমরা জানি নাকি জানি না? টিবি আমরা কি এটা পারি না পারি না? টিবি চিকিৎসা আমরা কি পারি না পারি না? জি স্যার। ইনশাআল্লাহ। আর 2 নম্বর হলো অ্যাজমা, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আরো আলাপ করবো, তারপরে এখন এতটুকু পারি এখন। ওকে, আচ্ছা এখন আসো তুমি ইয়াতে যে ওই ডায়রিয়া সেটা বলছে। এখানে একটা কথা একটু খেয়াল রাখবা, শ্বাসকষ্ট নিয়ে যদি একটা বাচ্চা তোমার কাছে আসে, শ্বাসকষ্ট নিয়ে যখন আসলো, তাহলে দেখো আমরা নিউমোনিয়ার ক্লাসিফিকেশন এগুলা দেখেছি, কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমি বলি নাই, তোমরা আমাকে বলো নাই, আমি বলি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ভিতরে ছিল যেটা, দেখো একটা ছিল নিউমোনিয়া হলো আমার ডায়াগনোসিস, আর 2 বছরের কম যদি বয়স হয় তারপর সেটা হলো ব্রঙ্কিওলাইটিস। মনে আছে নি ব্রঙ্কিওলাইটিসের কথা মনে আছে নি? জি স্যার। হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে? একটা ডিফারেন্ট রাখবে। 2 নম্বর দুই নম্বরে আসো, দেখো 2 নম্বরে কি আসবে, দেখো 2 নম্বরে আসবে ওই যে রেসপিরেটরি সিস্টেমের আদার যে সমস্যাগুলো হয়, একটা তো হলো নিউমোনিয়া, 2 নম্বরে দেখো প্লুরাল ফিউশন, 3 নম্বরে নিউমোথোরাক্স, ঠিক আছে? তাহলে নিউমোনিয়া যদি আসে, এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে। তাহলে রেসপিরেটরি সিস্টেমের জন্য নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, নিউমোথোরাক্স, প্লুরাল ফিউশন, ঠিক আছে? এগুলা মেইনলি আসবে। এরা কিন্তু আরো আছে, যাই হোক, এটা হলো রেসপিরেটরি সিস্টেমের জন্য। আর সিস্টেমের ভিতরে আরো একটা সিস্টেম আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম। সে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, কি আসবে? ওই যে কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা কিন্তু খুব খেয়াল রাখবেন, কনজেনিটাল হার্ট ডিজিজ। আর রেসপিরেটরি সিস্টেমের জন্য আর একটা আসবে ফরেন বডি অ্যাসপিরেশন, এগুলা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে। আর কনজেনিটাল হার্ট ডিজিজের ভিতরে ওই আমরা জানি সাইনোটিক, অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ হলে আমরা এই নিঃশ্বাসে বলবো এসডি, বিএসডি, পিডিএ। আর সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ যদি হয়, প্যালোস্ট্যাটালজি, ট্রান্সপোজিশন অফ দ্য ব্লাড ভেসেলস, total anomalous pulmonary venous damage, tricuspid atresia, single ventricle, any canal defects, এগুলো হচ্ছে congenital cyanotic heart disease। তাহলে এই কথা খেয়াল রাখবেন। আচ্ছা, আর একটা কথা খেয়াল রাখতে হবে কি, দেখো হার্ট ফেলিওর, হোয়াট এভার মেবি, দেখো হার্ট ফেলিওর, শ্বাসকষ্টের আর একটা কারণ হবে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর কি কি কারণ হতে পারে? একটা হতে পারে যে কি এনিমিক হার্ট ফেলিওর, আর 2 নম্বরে একটা ফ্লুইড ওভারলোড করে হলো। তোমরা বাচ্চাদেরকে যখন চিকিৎসা করতে যাও, স্যালাইন দিয়া
ফ্লুইড ওভারলোড হয়ে যায়। অ্যাডাল্টের বাচ্চারা যে পরিমাণ ফ্লুইড টলারেট করতে পারে, ছোট্ট বাচ্চারা সেই পরিমাণ ফ্লুইড টলারেট করতে পারে না, ফ্লুইড ওভারলোড। ঠিক আছে, তাহলে কি হয়, একটা এনিমিয়া একটা কারণ, হার্ট ফেলিয়ারের কারণ মেইনলি আসবে কনজেনিটাল হার্ট ডিজিজ, 2 নম্বরে আসবে এনিমিয়া, 3 নম্বরে আসবে ফ্লুইড ওভারলোড। ঠিক আছে, আর বড় বাচ্চাদের জন্য অন্য কিছু আছে। 5 বছর অথবা তার বেশি যদি বাচ্চা হয় তাদের জন্য আসবে ওই যে কিডনি কজ, কিডনি কজের ভিতরে কি আসবে, LBF, DA2, AGM, acute glomerulonephritis। আর 2 নম্বরে কি আসবে, ওই রিউমেটিক ফিভার। আমরা যদি পড়ে থাকি একটু মনে আছে না, রিউমেটিক ফিভারটা মনে আছে একটু, রিউমেটিক ফিভার, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া মনে আছে নি? জি স্যার। হ্যাঁ স্যার, কত দেখি মেজর ক্রাইটেরিয়া কি কয়টা আছে? স্যার 5টা। হ্যাঁ বলো, মনে আছে নি? বলো তো, মেজর ক্রাইটেরিয়া 5টা বলো। স্যার প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ প্যানক্রিয়াটাইটিস শোনা গেছে, প্যানক্রিয়াটাইটিস। সিডেনহাম কোরিয়া। হ্যাঁ সেটা নাম শুনে। এখন আর্থ্রাইটিস আগে বলো না, সিডেনাম সাথে যায় রেটিনাম আর্থ্রাইটিস, সাবকিউটেনিয়াস নোডিউলস, এই 5টা। ঠিক আছে, এগুলা তো যে কোনো দুইটা যদি থাকে অথবা একটা আর মাইনর ক্রাইটেরিয়া দুইটা থাকে তাহলে রিউমেটিক ফিভারও একটা কজ হার্ট ফেলিউরের, এগুলা খেয়াল রাখবা। তাহলে এই কথাগুলা রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিস্ট নিয়ে যদি কোনো আলাপ আলোচনাতে আসো তাহলে এই কথাগুলা তোমরা খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের অরিজিনাল যে পড়া, সেই আজকের অরিজিনাল পড়াটা চলে যেতেছে। আজকের অরিজিনাল পড়া হচ্ছে কি, ফিভার, জ্বর। আজকের পড়া কি? আজকের পড়া হচ্ছে জ্বর নিয়ে আলাপ করবার। জ্বর যখনই আমাদের কথা আসে তাহলে সেটা আসে কি বলবে, মায়ে আসি বলবে দেখে আমার বাচ্চাটার জ্বর। তাহলে তোমাকে এটা কনফার্ম করতে হবে। কিভাবে কনফার্ম করতে হবে? দেখে থার্মোমিটার দিয়ে মাপবা। তাহলে থার্মোমিটার দিয়ে মেপে 99.5 ডিগ্রি ফারেনহাইট, অ্যাক্সিলারি টেম্পারেচার 99.5 ডিগ্রি ফারেনহাইট অথবা তার বেশি যদি হয় তাহলে থার্মোমিটার জ্বর আছে। অথবা থার্মোমিটার যদি তাকে হাত দিয়ে ফিল করবো, হাত দিয়ে ফিল করলে যদি তোমার শরীরটা গরম লাগে তাহলে বোঝা গেল তোমার শরীর থেকে শরীর বেশি গরম, তাহলে ধরে নিতে হবে এখানে টেম্পারেচার আছে। এটা হচ্ছে 1 নম্বর। এখানে একটু ফ্যালাসি আছে, আমি তোমাদেরকে বলি, এই কথাটা কিন্তু একটু খেয়াল রাখবা। এই জ্বর নিয়ে বাচ্চার মায়েরা আসি সবসময় বলে আমার বাচ্চার শরীরটা গরম গরম লাগে। আচ্ছা, এখন তোমরা যদি এখন এই মুহূর্তে যদি সেকেন্ড ইয়ারের ছবি ফেরত যাও, সেখানে ফিজিওলজিক্যাল কজেস অফ চেঞ্জ অফ টেম্পারেচার মনে আছে নি? একটা বলতে পারবেন? ফিজিওলজিক্যাল কজেস অফ চেঞ্জেস অফ টেম্পারেচার বলো দেখি, মনে আসেনি? ফিজিওলজিক্যাল কজেস অফ চেঞ্জেস অফ টেম্পারেচার মনে আছে? ফিজিওলজিক্যাল কজেস অফ চেঞ্জেস অফ টেম্পারেচার যদি বলে তাহলে দেখো 1 নম্বরে ছিল ডায়রনাল ভেরিয়েশন, সকালে বিকালে। সকালে টেম্পারেচার, বেজাল টেম্পারেচার কম থাকে, বিকালে বেশি থাকে। এটা কি জন্য? বাচ্চা দৌড়াদৌড়ি করলে এক্সারসাইজ হয়, এক্সারসাইজ হলে তাদের বিএমআর বেড়ে যায়, বিএমআর বেড়ে গেলে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে বিকালবেলা ওরকম টেম্পারেচার বেড়ে যায়। 2 নম্বরে হলো স্টেরয়েড, স্টেরয়েড সিক্রেশন সকালে কম থেকে বিকালে বাড়ে, বিকালে স্টেরয়েড বাড়লে মেটাবলিজম বাড়ে, সেটার জন্য। তারপরে খাওয়া দাওয়া করা হয়, খাওয়া দাওয়া খাইলে তাহলে বডি মেটাবলিজম বেড়ে যায়, বেড়ে গেলে টেম্পারেচার বেড়ে যায়। এইরকম করে তোমাদের, এটা হলো 1 নম্বর কজ। 2 নম্বরে দেখবা বাচ্চারা কিন্তু তাদের ইমিউন সিস্টেমটা
বেশি অ্যাক্টিভ থাকে না, তাহলে তাদের দে আর মোর প্রোন টু ডেভেলপ ইনফেকশন, তাদের সাবক্লিনিক্যাল ইনফেকশন থাকে। বিশেষ করে টনসিলের ভিতরে দেখবা টনসিল গুলো বড় বড় হয়ে থাকে, টনসিলের তো সাবক্লিনিক্যাল ইনফেকশন থাকে, সেজন্য টেম্পারেচার বেশি। তো সেই জন্য তোমাদেরকে টেম্পারেচার মাপা লাগবে। টেম্পারেচার মেপে তখন তোমাকে বুঝতে হবে টেম্পারেচার কি 99.5 ডিগ্রি ফারেনহাইটের বেশি। 99.5 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি হয়, 99.5 ডিগ্রি বেশি, দেন ইট ইজ দ্য সিগনিফিকেন্ট ফিভার, জ্বর। আচ্ছা, এই কথা খেয়াল রাখবেন। আর যদি এটা যদি 99.5 ডিগ্রি কম যদি থাকে, তাহলে এটা জ্বর না। তখন মাদেরকে কাউন্সিলিং করে বলতে হবে ওই যে কারণগুলো বললাম, ফিজিওলজিক্যাল কজ অফ চেঞ্জ অফ টেম্পারেচার, সেদিন তাদের শরীর, বাচ্চার শরীরটা গরম গরম লাগে, ইট ইজ নট ডিউ টু ফিভার। এই কথাটা বুঝাই দিতে হবে, এটা কাউন্সিলিং করে। আচ্ছা, এখন আসো অ্যাকচুয়াল ফিভার। অ্যাকচুয়াল ফিভার যদি হয়, তাহলে তুমি দেখো, তুমি কতগুলো জিনিস কনসিডার করতে হবে। জ্বর নিয়ে যদি তোমার কাছে আসে, তাহলে জ্বরের কারণ কি কি একটু দেখা হয়। এটা হচ্ছে ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, প্যারাসাইটের জন্য হতে পারে, এটসেট্রা। তাহলে ভাইরাসের জন্য যদি হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো এই বাচ্চাটা জ্বরটা ভাইরাসের জন্য কিনা? ওই যে কথাগুলো বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা দেখো, কাফ, করাইজা, কনজাংটিভাইটিস, রাইনাইটিস, রাইনোরিয়া। কাফ, করাইজা, কনজাংটিভাইটিস, রাইনাইটিস, রাইনোরিয়া। তাহলে কি ছিল? কাশি ছিল, কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, নেজাল অবস্ট্রাকশন। তাহলে এরকম যদি থাকে, দিস আর দ্য এভিডেন্স অফ ভাইরাল ফিভার, তাহলে মনে করবো তখন মনে করবো তার এই জ্বরটার কারণ হচ্ছে ভাইরাস। ভাইরাস যদি হয়, তাহলে আমরা জানি এটার কোনো চিকিৎসা নাই, চিকিৎসা লাগবে না। তাহলে শুধু আমরা তাকে অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল দিয়ে পাঠিয়ে দেব। আর ওই নেজাল অবস্ট্রাকশন থাকে, রেনাল সিক্রেশন থাকে, তো সেগুলোর জন্য ওই নরমাল স্যালাইন, নরসল সলিউশন দিয়ে নাক পরিষ্কার করতে বলবো। কাফ বলছে, কি বলছে? কাফ, করাইজা, কনজাংটিভাইটিস, রাইনাইটিস। তাহলে কাফ বলছে, কাশের জন্য কাফ রেমেডি, হোমমেড কাফ রেমেডি যেগুলো আছে সেগুলা অ্যাডভাইস করবে। হোমমেড কি? সেগুলো হচ্ছে গরম পানি, লবণ, লেবু, আদা, মধু, তুলসী পাতা, বাসক পাতা, সেগুলিকে জুস করে রস করে বাচ্চাদেরকে খাওয়াবে। তাহলে জ্বরের জন্য ওষুধ দেবো, নাক পরিষ্কার করবো, আর কাশি যদি থাকে কাশির ওষুধ। তাহলে আমি প্রথম একটা বাচ্চা যখন নিয়ে আসি, আমাদেরকে বলবে আমার জ্বর আসছে, ওখানে একটু কথা আসে, যে কোনো সিমটম নিয়ে আসো, কিন্তু জেনারেল ডেঞ্জার সাইন দেখা লাগবে এবং সাইডটা, জেনারেল ডেঞ্জার সাইন সাইডটা দেখা লাগবে, খেয়াল রাখবা। এটার পরে তোমার সিমটম আসলো জ্বর, জ্বর আসলে তখন তারকে জিজ্ঞাসা করতে হবে বাচ্চার কাশি আছে কিনা, নাকে পানি পড়ে কিনা, তার শ্বাসকষ্ট আছে কিনা, তার পাতলা পায়খানা আছে কিনা, এই কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করতে। এরপরে অ্যাপ্রোচ। তাহলে এভিডেন্স অফ ভাইরাল ফিভার যদি থাকে, যেভাবে বললাম এভাবে অ্যাপ্রোচ। যদি এভিডেন্স অফ ভাইরাল ফিভার যদি না থাকে, তাহলে আমাদেরকে জ্বরের কারণ খুঁজতে হবে। খুঁজতে বলতেছে ফিভার উইথ ফোকাল সাইন, ফিভার উইথ ফোকাল সাইন। তাহলে কি জ্বর আছে, জ্বরের জন্য শরীরের ভিতরে কোন ফোকাল সাইন আছে কিনা। এটা কি করতে হবে? মাথা থেকে পা পর্যন্ত আমরা যখন শুরু করব, তাহলে কি পাবো? ওই যে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, ব্রেনের জন্য মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া। এরপরে আসো, তাহলে এগুলো জিজ্ঞাসা করতে হবে। তার তাহলে মেনিনজাইটিসের জন্য কি জিজ্ঞাসা করবে? ফিভার, হেডেক, ভমিটিং। Fever, headache, vomiting. It is the triad. This is the triad. This triad is the cell sign, the main sign of
মেনিনজাইটিস, তাহলে জিজ্ঞাসা করতে হবে, সে বলে যে কি আমার মাথা ব্যথা হচ্ছে, বমি আছে, জ্বর আছে, তাহলে তখন তুমি তার চিন্তা করতে হবে তার মেনিনজাইটিস কি। তাহলে মেনিনজাইটিস যদি হয় তাহলে কি আমরা বলছি ছোট্ট বাচ্চা যদি হয় 1 বছরের কম যদি হয় তাহলে তার কন্টামিনেটিটা বাউলস টেন্স কিনা দেখবো। আর 1 বছরের বেশি যদি বললাম নেক রিজিডিটি, কার্নিকসন, বডির স্কেচাইড, নেক রিজিডিটি, কার্নিকসন, বডির স্কেচাইড এগুলো দেখবো। তাহলে আল্লাহ যদি আমাদেরকে এগুলা ইলিসেট করা জানায় তাহলে তো ভালো। তাহলে আমরা কি নেক রিজিডিটি ইলিসেট করতে জানি কিনা, কার্নিকসন জানি কিনা, বডির স্কেচাইড জানি কিনা, এগুলা আমাদেরকে জানলে তো ভালো, না জানলে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। 2 নম্বরে আসো। 2 নম্বরটা হচ্ছে ওই যে এনকেফালাইটিস বললাম, এনকেফালাইটিস যদি হয় তাহলে কি করছে, impairment of consciousness, followed by unconsciousness, followed by convulsion। তাহলে comatose, convulsion, impairment of consciousness, lethargy, stupor, etc. হবে। এটা হলো যে এনকেফালাইটিসের কন্ডিশন। আর সেরেব্রাল ম্যালেরিয়া যদি হয়, দেখো এভিডেন্স অফ ভাইরাল ফিভার নেই। সেরেব্রাল ম্যালেরিয়া খেয়াল করো, দ্যাট ইজ নো এভিডেন্স অফ ভাইরাল ফিভার, ঠিক আছে। এরপরে আসা এভিডেন্স অফ ভাইরাল ফিভার যদি না থাকে তাহলে কি আছে দেখো, তাহলে কি আছে, সে ম্যালেরিয়াল জোন যেটা আছে, দেখো আমাদের সিটাগাং হিল ট্রেক্স, তারপরে দিয়ে তোমার যেটা হচ্ছে কক্সবাজার ট্রেকটা, তারপরে দিয়ে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সেই জোন এটা পুরোটা। আর এখান দিয়া ওই যে আসাম, মেঘালয়, বিশেষ করে এরিয়া, সিলেটের এরিয়া, আসাম, মেঘালয়ের যে এরিয়া আছে, এই এরিয়াগুলো হচ্ছে ম্যালেরিয়ার এন্ডেমিক জোন। সে যদি ম্যালেরিয়ার এন্ডেমিক জোনে থাকে এবং তার কাছে যদি এভিডেন্স অফ ভাইরাল ফিভার না থাকে, অথবা সে যদি 1 মাসের ভিতরে ম্যালেরিয়ার এন্ডেমিক জোনে বেড়াইতে চায়, তাহলে this goes in favor of cerebral malaria। তাহলে আমরা ফোকাল সাইটের ভিতরে কি বলছি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরেব্রাল। এদের ভিতরে হাই রাইজ টেম্পারেচার থাকবে, আর ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস, স্টেবল, লেথার্জি, আনকনসাসনেস, কমা, কনভালশন, এটসেট্রা এগুলা থাকে। এরপরে আসো কি, এরপরে আসো তুমি গলার ভিতরে থ্রোট মানে গলার ভিতরে দেখো ইনফেকশন হয়। গলার ভিতরে যদি ইনফেকশন হয় তাহলে কি কি কারণে হতে পারে? 1 নাম্বার অ্যাকিউট টনসিলাইটিস। 2 নম্বরে এই অ্যাকিউট টনসিলাইটিস যেটা হয় এটা আবার প্রন টু ডেভেলপমেন্ট ডিউ টু লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কিন্তু এরকম থ্রোট হতে পারে। আর কিসে হতে পারে? আর হতে পারে ডিপথেরিয়া। আর কিসে হতে পারে? ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ভাইরাল একটা ডিজিজ, ইনফেকশাস প্রোটিন, এগুলাতে এই থ্রোট হয়। থ্রোট হলে এদিকে কনজেশন থাকবে, বাচ্চার জ্বর থাকবে, আর ঢোক গেলতে পারবে না, ঢোক গেলতে ব্যথা হবে। এগুলা তোমাদেরকে ইএনটিতে পড়ানো হয়েছে, থ্রোটের কারণ কি কি এটা। আর 2টা জিনিস একটু এক্সট্রা খেয়াল রাখবা, সেটা হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস। পড়ানো যদি থাকে তো পড়াছে, আর যদি না পড়া হয় এগুলা পড়তে হবে, পেরিটনসিলার অ্যাবসেস। আর 2 নম্বরে হচ্ছে রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস। 2 নম্বরে হচ্ছে রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস। এই জিনিসগুলো হলো কি থ্রোটাল লেরিক্স ট্রাকিয়া, এগুলোর ভিতরে হয় ইনফেকশন হইয়া এই কারণগুলো। আর কি হতে পারে? সাইনাস, আমাদের প্যারানাইটাল সাইনাস আছে,
যে ম্যাক্সিলারি সাইনাস, ইটমার্ট সাইনাস, স্পানার সাইনাস, যে সাইনাস আছে সাইনাসগুলোর ইনফ্লেমেশন হতে পারে, তাকে বলি আমরা সাইনোসাইটিস, এগুলোকে বলি আমরা সাইনোসাইটিস, এরকম সাইনাসে ইনফ্লেমেশন। তারপরে কি হইতে পারে, ওই কানে এয়ার প্রবলেম, এটা আমরা পরে একটু আলাপ করবো। কানে প্রবলেম হতে পারে, এয়ার প্রবলেম, সেই কানে যদি প্রবলেম হয় যেটাকে আমরা বলি অ্যাকিউট ওটাইটিস। অ্যাকিউট ওটাইটিস আবার দুই রকমের আছে, একটা ওটাইটিস এক্সটার্না, ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া, ওটাইটিস এক্সটার্না আছে আর ওটাইটিস মিডিয়া আছে। ওটাইটিস মিডিয়া আবার দুই রকমের, অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। তাহলে এই সমস্ত কারণে তোমার জ্বর হতে পারে। আর কি হইতে পারে দেখো, স্কিনের ভিতরে যদি হয় বয়েল, কার্বাঙ্কেল, এগুলো তোমরা সার্জারিতে পড়ছো, বয়েল কার্বাঙ্কেল সেলুলাইটিস, বয়েল কার্বাঙ্কেল সেলুলাইটিস, এগুলা হলো তোমাদের জ্বর হতে পারে। তাহলে ফিভার উইথ ফোকাল সাইন খেয়াল করো। আর কি হতে পারে, এক্সট্রিমিটির ভিতরে জ্বর, এক্সট্রিমিটির ভিতরে হতে পারে কি আর্থ্রাইটিস, জয়েন্ট আছে, ইনফ্লেমেশন অফ দ্য জয়েন্টস, আর্থ্রাইটিস হতে পারে। আর কি হতে পারে, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, আর্থ্রাইটিস হতে পারে, আর অ্যাকিউট অস্টিওমাইলাইটিস হতে পারে, দুই। আর কি হতে পারে, এখন সিস্টের ভিতরে আসা, সিস্টের ভিতরে আসা নিউমোনিয়া, সিস্টের ভিতরে আসা নিউমোনিয়া। পেটের ভিতরে যায় অ্যাবডোমেন, অ্যাবডোমেনের ভিতরে কি কি আসতে পারে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, দেখো অ্যাকিউট সালফিনজাইটিস, ঠিক আছে, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। দেখো অনেকগুলো অ্যাকিউট, কিন্তু খুব খেয়াল করো পেটের ভিতরে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট সালফিনজাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, কিডনির পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট সিস্টাইটিস, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার ভিতরে ইনফ্লেমেশন হবে। এই কারণগুলো হইতে পারে। আর আর এইগুলো হচ্ছে মেইন কজ ফর দা ফিভার, ফিভার উইথ ফোকাল সাইন, ফিভার উইথ ফোকাল সাইন। এখন দেখাও এই কথাগুলো তোরে ভাই মাথা থেকে পা পর্যন্ত মনে রাখতে সুবিধা। দেখো আমি কি বলছি, meningitis, encephalitis, cerebral malaria, sinusitis, sore throat, sore throat এর ভিতরে অনেকগুলো বলছি। একটা বলছি acute tonsillitis, diphtheria, দুই নম্বরে বলছি peritonsillar abscess, rectopharyngeal abscess, তারপরে বলছি infectious mononucleosis। তাহলে এই কোনগুলো হলো sore throat। কানের ভিতরে বলছি ওটাইটিস, ওটাইটিস এক্সটার্না আছে, ওটাইটিস মিডিয়া আছে। ওটাইটিস মিডিয়ার ভিতরে আবার দুই ভাগে ভাগ আছে, অ্যাকিউট ওটাইটিস সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, ক্রনিক ওটাইটিস মিডিয়া। এরপরে আসো বুকের ভিতরে যদি যাও তাহলে নিউমোনিয়া, যে নিউমোনিয়া এতক্ষণ করছে কাফ আর রেসপিরেটরি ডিস্ট্রেস আছে সেই নিউমোনিয়া। এরপরে যদি শরীরের ভিতরে যাও, স্কিনের ভিতরে বয়েল কার্বাঙ্কেল সেলুলাইটিস। এরপরে যদি জয়েন্টের ভিতরে যাও আর্থ্রাইটিস, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। আর পেটের ভিতরে যাও অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট সালফিনজাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, আর অ্যাকিউট সিস্টাইটিস, অ্যাকিউট সিস্টাইটিস। তাহলে অল দোজ কজেস ফিভার উইথ ফোকাল সাইন। এখন দেখো এই ফোকাল সাইনের জন্য তুমি দেখো কি করবা, মাথা থেকে যদি আসো মেনিনজাইটিসের জন্য বলছি বাল স্পন্টানেলি নেক রিজিডিটি থাকবে, এনকেফালাইটিসের জন্য থাকে ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস থাকবে, সেরিব্রাল ম্যালেরিয়ার জন্য ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস। আর কি patient should be in endemic zone of malaria or patient visited to the malarial zone within 1 month, তাহলে it goes in favor of cerebral malaria। এরপরে আসো যে কোনো লোকাল যদি ইনফ্লেমেশন হয়,
সেখানে যে ইমপ্লিমেন্টরি যে সাইন আছে সে সাইনগুলো যেটা রেড ড্যাশ, লোকাল রাইজ অফ টেম্পারেচার, তারপরে ফাংশনাল সোয়েলিং, এই জিনিসগুলো যে পড়ছো সেই জিনিসগুলো খেয়াল রাখবে। এরপরে আসো যে পেটের নিউমোনিয়া যদি আসো, নিউমোনিয়ার এক্সামিনেশনের জন্য ওই আমরা যে ইন্সপেকশনের ভিতরে রেসপিরেটরি রেট দিয়ে আমরা বুঝতে পারবো, অথবা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালপেশন যে করে আমরা হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ কনসলিডেশনের ফাইন্ডিংস কি থাকে, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালপেশন আমরা দেখে সেটা বুঝতে পারবো। এরপরে আসা আর্থ্রাইটিস যদি থাকে, আর্থ্রাইটিস হলে দেখবা জয়েন্টে সোয়েলিং আছে, টেন্ডনাস আছে, সে জয়েন্টে ফাংশন করতে পারে না। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বিশেষ করে গ্রোয়িং বাচ্চাদের, ছোট বাচ্চাদের যাদের ইপিফাইসিয়াল কার্টিলেজ আছে তাদের অ্যাকিউট অস্টিওমাইলাইটিস হয়। আর কি দেখো, আর দেখো পেটের ভিতরে যে আইটিস বললাম, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তাহলে সেটার ইতিহাস দিবে, সেটার ইতিহাস দিবে যে পেইন around the umbilicus which shifted to the right iliac fossa। তাহলে আর কি করবে, তুমি ম্যাকমার্টিস পয়েন্ট টেন্ডার পাবে, রিবাউন্ড টেন্ডারনেস পাবে, রবসিন সাইন পাবে। রবসিন সাইন এগুলো যদি মনে রাখতে পারো তো ভালো। রবসিন সাইন মানে লেফট ইলিয়াক ফোসাতে যদি প্রেসার দাও, পেশেন্ট কমপ্লেইন করবে পেইন ইন দা রাইট ইলিয়াক ফোসা, এটাকে বলে রবসিন সাইন। একদম অপিউরেটর সাইন আছে, ম্যাকমার্টিস পয়েন্ট টেন্ডার আছে, রিবাউন্ড টেন্ডারনেস আছে, এগুলো দিয়ে আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বুঝতে পারি। সালফিনজাইটিস কিভাবে বুঝবো? সালফিনজাইটিস সাধারণত বাইল্যাটারাল হয়। সালফিনজাইটিস হচ্ছে ইনফ্লেমেশন অফ দা ফ্যালোপিয়ান টিউব। সালফিনজাইটিস হচ্ছে ইনফ্লেমেশন অফ দা ফ্যালোপিয়ান টিউব, it bilaterally tender and there is the parvaginal discharge। আর দেখো যদি সিস্টাইটিস যদি হয় তাহলে বুঝবো কিভাবে? সিস্টাইটিস আমরা বুঝবো লোয়ার অ্যাবডোমিনাল পেইন ডিউরিং মিক্সুরেশন, বার্নিং সেন্সেশন ডিউরিং মিক্সুরেশন, ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন, তাহলে ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন মানে আর বার্নিং সেন্সেশন ডিউরিং মিক্সুরেশন। আর আমরা যদি এক্সামিন করি টেন্ডারনেস টু দা হাইপোগ্যাস্ট্রিয়াম, দ্যাট ইজ দি টেন্ডারনেস টু দা হাইপোগ্যাস্ট্রিয়ামের টেন্ডার থাকে, তাহলে বুঝবো দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিস্টাইটিস। তো পাইলোনেফ্রাইটিস যদি হয় তাহলে কেমনে বুঝবো? অনেক সময় কিডনিতে অ্যাবনর্মালিটি থাকে, হাইড্রোনেফ্রোসিস থাকে, হাইড্রোনেফ্রোসিস থেকে কিডনিটা বড় হয়ে যায়। আর কি থাকতে পারে? কনজেনিটাল অ্যানোমালিস থাকতে পারে। আর কি থাকতে পারে? রেনাল অ্যাঙ্গেল টেন্ডার থাকে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার যদি থাকে এটা সিগনিফাই করে ইট ইজ ডিউ টু পাইলোনেফ্রাইটিস। এখন খেয়াল করো, রেনাল অ্যাঙ্গেল ইলিসেট বাইর করতে হয় কিভাবে? ইরেক্টর স্পাইনি থেকে ল্যাটারাল বর্ডার থেকে উপরের দিকে উঠতে হয়, ওটা 12 মিনিট যেখানে আসে মিট করছে সে, এবং 12 মিনিট আর ইরেক্টর স্পাইনি ল্যাটারাল বর্ডার যে জায়গাটা মিট করছে সেটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। আর এই রেনাল অ্যাঙ্গেলকে আমরা প্রেসার দেব, আর দুই দিকে রেনাল অ্যাঙ্গেল দুই আর দুই দিকে আছে, দুইটা আমরা একসাথে দেখবো না, আমরা একটা একটা করে দেখবো। একটা দিয়ে প্রেসার দেব আর মুখের দিকে তাকাবো আর দেখবো সে উঞ্চিং করে কিনা। উঞ্চিং যদি করে তাহলে বুঝবো এটা রেনাল অ্যাঙ্গেল টেন্ডার। তাহলে রেনাল অ্যাঙ্গেল টেন্ডার যদি থাকে it goes in favor of pyelonephritis। এরকম পাইলোনেফ্রাইটিস যদি হয় তাহলে আমরা ইউরিন এক্সামিনেশন করব, কালচার সেনসিটিভ করব এবং কোলনি কাউন্ট করব। তাহলে আমরা সেখানে প্ল্যান্টে পার্সেল পাবো, আর কোলনি কাউন্ট করব 10 to the power more than ব্যাকটেরিয়া more than 10 to the power 5 পার হাই পাওয়ার ফিট, তখন সেটাকে বলবো আমরা পাইলোনেফ্রাইটিস, তখন আমরা পাইলোনেফ্রাইটিস সেকশন। এখন এরকম করে যদি আমরা মার্পিসেন পজিটিভ পাই তাহলে আমরা বুঝবো সেটা কোলিস্টেরিস। আর মিড লাইনে যদি ব্যথা এবং পেশেন্ট মুভ ফরওয়ার্ড এন্ড টেক দ্য অ্যাটিটিউড অফ মুহাম্মাদিয়ান প্রেয়ার্স অ্যাটিটিউড, আমরা মুসলমানরা যে নামাজ পড়তে যে সামনের দিকে ঝুঁকে থাকি,
এই অ্যাটিটিউডে যদি থাকে দেন উই ক্যান কনসিডার ইট ইজ প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করতে হলে কি দিয়ে ডায়াগনোসিস করব? সেরাম লাইপিস। সেরাম লাইপিস যদি আমরা এস্টিমেট করি তখন দেখবো সেরাম লাইপিসের কোয়ান্টিটিটা বেড়েছে। এইভাবে আমরা একটা থেকে একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল আইটিস যে আছে ইন্ট্রা অ্যাবডোমিনাল আইটিস গুলা আমরা পার্থক্য করব। তাহলে দেখাও কোলেসিস্টেটিন যদি হয় তাহলে টোটাল লিউকোসাইট বাড়বে, অ্যাপেন্ডিসাইটিস যদি হয় টোটাল লিউকোসাইট বাড়বে, সালফিনজাইটিস যদি হয় তাহলে টোটাল লিউকোসাইট বাড়বে, আর পাইলোনেফ্রাইটিস যদি হয় তাহলে ইউরিনের ভিতরে 5 সেল থাকবে, কলোনি কাউন্ট টেন্টেটিভ হওয়ার পানি বেশি থাকবে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার থাকবে। সিস্টাইটিস যদি হয় তাহলে হাইপোক্যাস্টিক টেন্ডারনেস থাকবে, তখন রেনাল অ্যাঙ্গেল টেন্ডার নাও থাকবে। আর কি হবে? আর ইউরিনের ভিতরে প্লেন্টি 5 সেল থাকবে, কালচার সেন্সিটিভিটি এন্ড কলোনি কাউন্ট যদি দিই তাহলে 10 টু দি পাওয়ার 5 এর বেশি তোমার কলোনি কাউন্ট থাকবে ইন ইউরিন। তাহলে দেখো এতগুলো জিনিস দিয়ে আমরা বুঝতে পারবো তার কজ অফ ফিভার। তাহলে ফিভার উইথ ফোকাল সাইট আলাপ করলাম আমরা, ফিভার উইথ ফোকাল সাইট। এরপরে দেখো যদি এরকম দেখো জ্বর হলো, জ্বর হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন জ্বর খুব বেশি, হাই রাইজ অফ টেম্পারেচার, আর পরে এর সাথে যদি কাপ করে যা কনজাংটিভাইটিস থাকে আর সাথে যদি স্কিন র্যাশ থাকে তাহলে সেটা হবে মিজেলস। এই মিজেলসের ভিতরে দেখো মিজেলসে অনেকগুলো কমপ্লিকেশন হয়, অনেক কমপ্লিকেশন। মিজেলসের কমপ্লিকেশনের কোনো শেষ নেই, অনেক মিজেলসের। তাহলে কাপ করা যায় কনজাংটিভাইটিস, ফিভার, হাই রাইজ অফ ফিভার। তাহলে কাপ করাটা কনজাংটিভাইটিস, দিস আর দ্য এভিডেন্স অফ ভাইরাল ফিভার। কাপ করাটা কনজাংটিভাইটিস এগুলো হচ্ছে যে এভিডেন্স অফ ভাইরাল ফিভার। আর এইটাতে কি হয়, অনেক কমপ্লিকেশন হয়। সেই কমপ্লিকেশন গুলা তোমরা আইএমসিএ বইয়ের 25 নম্বর পৃষ্ঠাতে দেখিও। দেখো মিজেলস কজেস ইমিউনোডিফিসিয়েন্সি করে, নিউমোনিয়া করে, ডায়রিয়া করে, লেরিঙ্গোট্রাকিয়াইটিস করে, এনকেফালাইটিস করে, আর ওই যে ব্লাইন্ডনেস করে, চোখের ভিতরে ব্লাইন্ডনেস করে, সিভিয়ার ম্যালনিউট্রিশন করে, ক্রনিক লাং ডিজিজ করে। ক্রনিক লাং ডিজিজের ভিতরে কি আছে? ব্রঙ্কিয়াইটিস আসবে আর রিকারেন্ট ইনফেকশন হবে, বারবার করে ইনফেকশন হবে, ব্রঙ্কিয়াইটিস হয়। এগুলা কমপ্লিকেশনস অফ মিজেলসের গল্প। তাহলে মিজেলসের জিনিসটা কি হয়? ওই এভিডেন্স অফ ভাইরাল কাফ করে, এটা কনজাংটিভাইটিস, হাই রাইজ অফ টেম্পারেচার। এটা তোমরা দাদা প্রোডাক্ট 7 দিন পর্যন্ত থাকে, 7 দিন থাকার পরে তারপর শরীরের ভিতরে র্যাশ আসে। আর এই 7 দিনের ভিতরে কফলিক্স স্পট মনে আছে না? দেখো কফলিক্স স্পট মনে আছে না? দেখো এই কফলিক্স স্পট থাকে। তাহলে কফলিক্স স্পট যদি থাকে তাহলে আমরা সাসপেক্ট করি দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মিজেলস যদি হয় তাহলে আমরা চিকিৎসা কি করবো? তাহলে তেমন একটা কিছু না, আর এটা কি করে ইমিউনোসাপ্রেশন করে। ইমিউনোসাপ্রেশন বডিতে টি সেল যে আছে, টি সেলের সাপ্রেশন করে ফেলে, ইমিউনোসাপ্রেশন যদি হয় তাহলে দেখো আমাদের দেশের বাচ্চাদের এমনি ম্যালনিউট্রিশন থাকে, তারপরে যদি ইমিউনোসাপ্রেশন যদি হয় তাহলে দে আর মোর প্রন টু ডেভেলপ ডিফারেন্ট ইনফেকশনস। ডিফারেন্ট ইনফেকশনস এর ভিতরে কি হয়? একটা হয় নিউমোনিয়া হয়, 2 নম্বরে ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস, তার কি হয়? লেরিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস, এনকেফালাইটিস, ওটাইটিস মিডিয়া, কনজাংটিভাইটিস। দেখো কনজাংটিভাইটিস হয়, আর এটাতে হয় কি? আর ব্লাইন্ডনেস হবে, চোখে অন্ধ করে ফেলতে পারে। সিভিয়ার ম্যালনিউট্রিশন হয়, আর ক্রনিক লাং ডিজিজ। ক্রনিক লাং ডিজিজ কি? ব্রঙ্কিওলস হয়, রিকারেন্ট ইনফেকশন। আর একটা হচ্ছে কি? ল্যাটেন্ট টি সেল ইনহিবিশন হয়। ইমিউনোসাপ্রেশনের ভিতরে টি সেলটা ইনহিবিশন হয়। টি সেল ইনহিবিটর হওয়ার জন্য তার ভিতরে যদি ল্যাটেন্ট টিবি যদি থাকে, টিউবারকুলোসিস, সেটা প্লেয়ার আপ হয়। প্লেয়ার হইয়া তখন he may then develop
টিউবারকিউলোসিস, টিবি, তার টিবি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, দেখো এক মিডলস এর ভিতরে এত এত এতটুকু কমপ্লিকেশন। তাহলে এই হলো মিডলস। কারণ আমরা যে 5 কজেস অফ ডেথ যে শুনছিলাম, 5 কজেস অফ ডেথ আমরা শুনছিলাম, একটা কি কি মনে আছে না? দেখো, যে একটা বলছিলাম নিউমোনিয়া, 2 নম্বরে ডায়রিয়া, 3 নম্বরে ম্যালনিউট্রিশন, 4 নম্বরে ম্যালেরিয়া, 5 নম্বরে মিজেলস। এই দেখো মিজেলস একটা কারণ। মিজেলসে কি হয়? মিজেলস একটা ভাইরাল ডিজিজ। তাহলে ভাইরাল ডিজিজের তেমন প্রবলেম হওয়ার কথা না। এটাই কি করে? এটা সমস্যা নিয়ে করে। তাহলে এটা বুঝবো কিভাবে? খুব হাই রাইজ অফ টেম্পারেচার হয়, কাজ করে এটা কনজাংটিভাইটিস। ডিউরিং হাই রাইজ অফ টেম্পারেচার দ্যাট ইজ এ কফলিক স্পট থাকে। আর এরপরে কফলিক স্পট যদি বুঝতে তো ভালো, এরপরে 3 থেকে 4 দিন পরে যেয়ে তার শরীরের ভিতরে র্যাশ হয়, র্যাশ, লাল র্যাশ হয়, মিজেলস র্যাশ। সেই মিজেল র্যাশ দিয়ে আমরা বুঝতে পারি যে তার মিজেলস হচ্ছে। মিজেল যদি হয় তাহলে তার শরীরে কি হয়? ইমিউনো সাপ্রেশন হয়। ইমিউনো সাপ্রেশন মানে কি? টি সেল যে আছে, টি সেলকে সে সাপ্রেস করে। টি সেলকে সাপ্রেস করে। 1 2 নম্বরে সে ম্যালনিউট্রিশন হয়। আর এই ভাইরাল ফিভার যখন তার খায় না, খাইতে পারে না, তো সবকিছু মিলিয়ে ম্যালনিউট্রিশন আর টি সেল ইনহিবিশন, ইমিউনো সাপ্রেশন, সেটাতে সে মোর প্রন টু ডেভেলপ নিউমোনিয়া, ডায়রিয়া। এই দুটাই মেইন। এরপরে চোখেতে কনজাংটিভাইটিস, চোখেতে কনজাংটিভাইটিস, মুখে স্টোমাটাইটিস, চোখে কনজাংটিভাইটিস, মুখে স্টোমাটাইটিস। আর কি হয়? লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া হয়, লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস। আর টিবি যে আছে, টিবিটা প্যারা হয়। আর কি হতে পারে? ব্রঙ্কিয়েক্টাইটিস, এনকেফালাইটিস, এনকেফালাইটিস। তাহলে দেখো এতগুলো কারণ হয়, এতগুলো অসুবিধা হয় মিজেলসের জন্য। এবং ওয়ান অফ দ্য বাচ্চাদের একটা মৃত্যুর কারণ হচ্ছে মিজেলস। তো এই মিজেলসকে তুমি ক্লাসিফিকেশন করবে যে সেই মিজেলসের ভিতরে যদি তোমার যে সিভিয়ার কমপ্লিকেটেড মিজেলস আর মিজেলস, তাহলে এনি ডেঞ্জার সাইন অথবা সিস্ট ইন ড্রয়িং or stridor in campsite, তাহলে এটা সিভিয়ার ডিভিডিয়ার ভেরি সিভিয়ার ডিজিজ হিসেবে ক্লাসিফাই করবে। এইভাবে তোমাকে মিজেলসের ম্যানেজ। আর মিজেলসের ম্যানেজমেন্টের ভিতরে তোমাকে মেইনলি চিকিৎসা করতে কি? চিকিৎসা করতে জ্বরের যেটা আছে, জ্বরের জন্য ওষুধ দিতে হয়। কাশি থাকে, কাশির জন্য সুদিং এজেন্ট দিতে হয়। নাক বন্ধ যদি থাকে, নাক বন্ধের জন্য ওষুধ দিতে হয়। আর কি করতে হয়? ভিটামিন এ সাপ্লিমেন্টস, ভিটামিন এ সাপ্লিমেন্টস দিতে হয়, ভিটামিন এ সাপ্লিমেন্টস। আর 2 নম্বরে কি করতে হয়? জিঙ্ক দিতে হয়। জিঙ্ক ওই যে ইমিউনো সাপ্রেশন হলো, সেটাকে ওভারকাম করার জন্য তাকে জিঙ্ক দিতে হবে, ভিটামিন এ সাপ্লিমেন্ট আছে। আর কমপ্লিকেশন যদি থাকে, কমপ্লিকেশন কি? চোখে বললাম কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস সিভিয়ার কনজাংটিভাইটিস যদি থাকে, তাহলে এটাকে পরিষ্কার করে তুমি হ্যাভ টু রেফার দ্য পেশেন্ট টু দ্য হায়ার সেন্টার। আর যদি কম থাকে তাহলে তাকে লোকাল অ্যান্টিবায়োটিক দিতে। তাহলে ভিটামিন এ, জিঙ্ক, ভিটামিন এ, জিঙ্ক আর লোকাল। আর মুখের ভিতরে যদি স্টোমাটাইটিস যদি হয়, তাহলে 1.5% জেনশিয়ান বায়োটিক মুখের ভিতরে, 0.5% জেনশিয়ান। এগুলো সব তোমার আইএমসিআই বইতে আছে, এগুলো তোমরা ভালো করে পড়বে। তাহলে খেয়াল করো। তাহলে মিজেলসের এই কাহিনী। এরপরে আসো দেখো যে ফিভার ওই ফোকাল সাইন যে বললাম, সেই ফোকাল সাইন নাই। তাহলে কি আছে? এই যে এভিডেন্স অফ ভাইরাল ফিভার নাই, সেই ম্যালেরিয়াল জোনে যায় নাই। তারপরে তার টেম্পারেচারটা কিরকম হয় দেখো, সেই টেম্পারেচারটা প্রত্যেক দিন অল্প অল্প করে বাড়তে আছে এবং বেসলাইন টাচ করে, বেসলাইন টাচ করে। তাহলে এটাকে বলা হয় ভেরি সিভিয়ার ফিব্রাইল ইলনেস, ভেরি সিভিয়ার ফিব্রাইল ইলনেস। এটা আমাদের দেশের জন্য মেইনলি যেটা হয় সেটা হচ্ছে টাইফয়েড ফিভার, এন্টেরিক ফিভার, এন্টেরিক ফিভার যেটা হয়। এটা তুমি যদি পারো, তুমি তাকে ইনভেস্টিগেশন করবা, ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করে চিকিৎসা দিবা। আর নাহলে ইউ হ্যাভ সেন্ড দ্য পেশেন্ট টু দ্য হায়ার সেন্টার ফর ফার্দার ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট। এই হচ্ছে তোমার ফিভার নিয়ে, জ্বর নিয়ে যত কথাবার্তা, সে জ্বর নিয়ে এই কথাবার্তা এতটুকুতে তুমি শেষ।
এখন একটা কথা খেয়াল রাখো, জ্বর যদি হয়, জ্বরের ভিতরে একটা ডেঞ্জার সাইন আছে, সেটা হচ্ছে নেক স্টিফনেস। নেক স্টিফনেস হলো দেখতে হবে বাচ্চার যদি নেক স্টিফনেস যদি থাকে, ওই যে মেনিনজাইটিস বললাম, মেনিনজাইটিসের জন্য হতে পারে। আপনার ইউ শুড হ্যাভ টু স্পেশাল অ্যাটেনশন ফর দ্য নেক রিজিডিটি ইন কেস অফ ফিভার, যাতে করে, কারণ মেনিনজাইটিস একটা কিলিং ডিজিজ, সবচেয়ে খারাপ একটা ডিজিজ বাচ্চাদের জন্য, তাহলে সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেদিকে খেয়াল রাখা। তাহলে জ্বরের জন্য যে কথাগুলো বললাম সেই কথাগুলো আবার আমি রিপিট করছি। দেখো, একটা জ্বর নিয়ে তোমার কাছে আসলে প্রথমে তুমি বলবা সে জ্বরটা তার আছে কি নাই, তাহলে এটা মারতে হইব অথবা শরীরে আঙুল হাত দিয়ে ফিল করতে হবে। ফিল করার পরে যদি জ্বর যদি থাকে, তাহলে দেখতে হবে যে তার কোনো এভিডেন্স অফ ভাইরাল ফিভার আছে কিনা। এভিডেন্স অফ ভাইরাল ফিভার যদি থাকে, তাহলে কাফ করা যায়, কনজংটিভাইটিস সেগুলো চিকিৎসা দিয়ে চলে যাবে। যদি না থাকে, তাহলে দেখতে হবে কি ফিভার উইথ ফোকাল সাইন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, সাইনোসাইটিস, সোর থ্রোট, অ্যাকিউট ওটাইটিস, নিউমোনিয়া, তারপরে আসা বয়েল কার্বাঙ্কেল সেলুলাইটিস, হাতের ভিতরে পায়ের ভিতরে আর্থ্রাইটিস, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, পেটের ভিতরে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সালফিনজাইটিস, পাইলোনেফ্রাইটিস, সিস্টাইটিস, পলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এরকম আছে কিনা এগুলো আমরা দেখে দেখতে থাকি। আর এটা হলো এক দিক। আরেকটা দিক হচ্ছে কি, যদি সে এইগুলার এভিডেন্স আছে বা নাই, ধরলে যে ম্যালেরিয়া যদি হয়, তাহলে বুঝতে কি হবে সে ম্যালেরিয়াল জোনে আছে। ম্যালেরিয়াল জোন কোনটা এটা জানা রাখবে যে চিটাগাং হিলব্যাগ, চিটাগাং, বান্দরবন, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ওদিক দিয়ে সিলেট, যেটা ওয়েট হচ্ছে মায়ানমার, তারপরে তোমার আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই বেল্টের যে জায়গাটা আছে, জায়গাটাতে তোমার ম্যালেরিয়া হতে পারে। তাহলে ম্যালেরিয়া হয়েছে কিনা আমরা সেটা কিভাবে বুঝবো? এভিডেন্স অফ ভাইরাল ফিভার নাই, আর ম্যালেরিয়াল জোনে সে আছে, অথবা এক মাসের ভিতরে সে ম্যালেরিয়াল জোনে বেড়াতে গেছে, তাহলে দ্যাট মাইট গিভ ইউ দা ম্যালেরিয়া। ম্যালেরিয়া নিয়ে আরো দুইটা কথা আছে। একটা হচ্ছে হাই রিস্ক ম্যালেরিয়াল জোন, লো রিস্ক ম্যালেরিয়াল জোন। এটা কিভাবে বুঝি আমরা? হাই রিস্ক ম্যালেরিয়াল জোন কিভাবে বুঝি আর লো রিস্ক ম্যালেরিয়াল জোন কিভাবে বুঝি? একটা এরিয়া মানে ধরো যে এরিয়াতে বাচ্চা জ্বর যে হয়, একটা এরিয়াতে যদি জ্বর হয়, সে 100টা জ্বরের ভিতরে 5টা অথবা তার বেশি যদি ম্যালেরিয়ার কারণে জ্বর হয়। আমি এটা পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে দেখলাম যে কি 5টা অথবা তার বেশি জ্বরের কারণ হচ্ছে ম্যালেরিয়া, তাহলে সেটাকে বলা হাই রিস্ক ম্যালেরিয়াল জোন। হাই রিস্ক ম্যালেরিয়াল জোন, খেয়াল করো, ম্যালেরিয়াল জোন হাই রিস্ক কাকে বলে, লো রিস্ক কাকে। একটা এরিয়াতে যদি ম্যালেরিয়া জ্বর হয়, সেই জ্বরের 100 জনের জ্বরের ওয়ালা রোগের ভিতরে 5 জন অথবা তার বেশি যদি ম্যালেরিয়াল প্যারাসাইট পাওয়া যায়, তাকে বলা হয় হাই রিস্ক ম্যালেরিয়াল জোন। আর যদি 5-এর কম থাকে, তাহলে তাকে বলা হয় লো রিস্ক ম্যালেরিয়াল জোন। তাহলে হাই রিস্ক ম্যালেরিয়াল জোনের ভিতরে যদি কোনো লোক যদি 1 মাসের ভিতরে বেড়াতে যায়, অথবা তার ভিতরে যদি কোনো এভিডেন্স অফ ভাইরাল ফিভার যদি না থাকে, তাহলে আমরা বুঝতে পারি তার ম্যালেরিয়া হয়েছে। তাহলে আমরা তাকে অ্যান্টি ম্যালেরিয়াল দিয়ে চিকিৎসা। এখন আসা, তাহলে আমরা জ্বরের কারণ খুঁজলাম। দেখো, এটা ম্যালেরিয়া কিনা, এটা ভাইরাল ফিভার কিনা, ফিভারের ফোকাল ইনফেকশন কিনা, এগুলা আমরা দেখলাম। দেখার পরে আমরা এখন তাকে চিকিৎসা করবো। চিকিৎসা করতে কি করবো দেখো, আর জ্বরের দিকে আরেকটা জিনিস স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, যেটা বলছি সেটা হচ্ছে ফিভার উইথ নেক রিজিডিটি আছে কিনা দেখতে হবে। ফিভার উইথ নেক রিজিডিটি যদি থাকে, তাহলে ভেরি সিভিয়ার ফিব্রাইল ইলনেস, এটা আর কি বলা হবে মেনিনজাইটিস। মেনিনজাইটিসের জন্য চিকিৎসা দিতে হবে, রেফার করতে হবে, এবং এটা ফরা যায় ওই যে আমরা লাম্বার ফাংশন করতে হবে, আমরা সিএসএফ স্টাডি করতে হবে, সিএসএফ স্টাডি করে তখন তাকে চিকিৎসা করতে হবে। তবে এটা খুব খেয়াল রাখতে। আর একটা খেয়াল রাখতে হবে, ফিভার মিজেলস কিনা, মিজেলস ফিভারের সাথে
তার মিডলস আছে কিনা। ফিভারের সাথে মিডলস একটা কারণ, আমাদের শিশু মৃত্যুর হারের যে কারণ আছে সেই কারণের ভিতরে এই জ্বর একটা কারণ, মিডলস একটা কারণ রোগ মারা যাওয়ার জন্য। এইদিকে আমাকে অ্যাটেনশন দিতে হবে। বলে ফিভার, হাই রাইজের ফিভার সাথে যদি কাজ করা যায় কনজাংটিভাইটিস সাইনাইটিস যদি থাকে, তাহলে আমরা কপ্লিক অ্যাসিড আছে কিনা দেখবো, শরীরের ভিতর র্যাশ হচ্ছে কিনা দেখবো। কপ্লিক অ্যাসিড র্যাশ যদি থাকে তাহলে আমরা মনে করি এটা মিজলস। মিজলস হলে যেহেতু তার ইমিউনো সাপ্রেশনের ক্যাপাসিটি আছে, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তার নিউমোনিয়া হচ্ছে কিনা, তার লুজ মোশন পাতলা না কেন, তাহলে কি হয়, নিউমোনিয়া হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়। আর কি হয় তারপর যে এনকেফালাইটিস হয়, সেটা কমপ্লিকেশন। আর চোখের ভিতরে কনজাংটিভাইটিস হয়, মুখের ভিতরে স্টোমাটাইটিস হয়। আর কি হয়, লেরিঙ্গোট্রাকিও ব্রোঙ্কাইটিস। আর কি হয়, টিবি প্লেয়ার আপ হয়। টিবি প্লেয়ার আপ মানে তার শরীরের ভিতরে টিবি আছে, তার বডির ইমিউন সিস্টেম যে আছে, তার বডির ইমিউন সিস্টেমকে তার টিবিকে ইনহিবিট করে দেয়। কিন্তু এখন যেহেতু মিজলস হওয়ার পরে তার টি লিম্ফোসাইট ইনহিবিট হলো, তাহলে তখন সে টিবিকে সে ইনহিবিট করে রাখতে পারে না। তখন সে তার কি হয়, তখন তার টিবিটা আপার হ্যান্ড, তাহলে তার টিবির জন্য তাকে স্পেশাল অ্যাটেনশন আনতে হয়, টিবি ডায়াগনোসিস করতে হয়, প্রয়োজনে টিবি চিকিৎসা করতে। আর কমপ্লিকেশন কি হয়, আপনার ব্রঙ্কিয়েক্টেসিস, চেস্টের ভিতরে ব্রঙ্কিয়েক্টেসিস, লাংসের ভিতরে ব্রঙ্কিয়েক্টেসিস। আর রিকারেন্ট ইনফেকশন, যেহেতু ইমিউনো সাপ্রেশন থাকে তাদের রিকারেন্ট ইনফেকশন। তাহলে এই জিনিসগুলা দেখা, শুধু ফিভার নিয়ে যদি ইয়ে করা, তাহলে আইএমসি এর মধ্যে ফিভার এতটুকু, আর এখন ফিভারের চিকিৎসা ট্রিটমেন্টের ভিতরে ভাইরাল যদি হয় তাহলে কোনো চিকিৎসা লাগবে না। এরপরে যদি দেখো তুমি ম্যালেরিয়া যদি হয়, তাহলে ম্যালেরিয়ার ভিতরে আমরা কি করি, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করলে কি হয়, এটা আমরা ম্যালেরিয়া বুঝতে পারি এটা কি ফেলসিফারাম ম্যালেরিয়া না ভাইরাস ম্যালেরিয়া, এটা করি। অথবা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, থিন ফিল্ম থিক ফিল্ম যদি নিই, তাহলে আমরা সেখানে মাইক্রোফারাসাইট বুঝতে পারি। তখন আমরা অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ অর্গানিজম, অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ প্যারাসাইট আমরা তাকে চিকিৎসা দিই। সেই চিকিৎসা কি, যদি ফেলসিফারাম যদি হয়, আর তাহলে কি করতে হয়, যদি কমপ্লিকেশন না থাকে, ফেলসিফারাম কমপ্লিকেশন যদি না থাকে, তাহলে আমরা এসএফটি আর্টিমেটার কম্বিনেশন থেরাপি করলে কি থাকে, আর্টিমেটার থাকে আর লুবিকোয়েন্টিন থাকে, আর্টিমেটার লুবিকোয়েন্টিন দিয়ে তাকে চিকিৎসা দিতে হয়। সেটা 0, 8, 6, 0, 12, 24, 36, 48, 60 এরকম, মানে ওই 12 ঘন্টা পর পর করে তাকে প্রথমে চিকিৎসা দিবে। তাহলে প্রথম ডোজ দিবা 8 ঘন্টা পর দিবা, তারপরে প্রতি 12 ঘন্টা পর পর করে মোট 60 ঘন্টা পর্যন্ত তারা চিকিৎসা দিবা 6 ডোজ ওষুধ। এটা হলো আর্টিমেটাল লুবিকোয়েন্ট, এটা হলো ফেলসিফারামের জন্য। আর যদি ভাইভ্যাক্স যদি হয়, ভাইভ্যাক্সের জন্য আমরা ক্লোরোকুইন ইউজ করি। ক্লোরোকুইন আমরা প্রথমে অ্যাডাল্টের জন্য আছে 10 মিলিগ্রাম পার কেজি স্টার্ট দিয়ে, এরপরে 5 মিলিগ্রাম পার কেজি দিয়ে এটা ডোজ দিয়ে আবার চিকিৎসা করার পরে তার সাথে প্রিমাকুইন দিতে হয়। প্রিমাকুইন রিল্যাপস প্রিভেনশন করার জন্য প্রিমাকুইন দিতে হয়। ঠিক আছে, এই ম্যালেরিয়া চিকিৎসার ভিতরে এই ম্যালেরিয়াকে আবার ভাগ করছে, ক্লাসিফিকেশন হচ্ছে ম্যালেরিয়া। এই ক্লাসিফিকেশন এটা পড়বা, সেটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া আর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া যেটা বলছি, যেগুলা ওই আর্টিমেটাল লুবিকোয়েন্টিন যেগুলো আছে এগুলো দিয়ে চিকিৎসা করতে হয়। আর কমপ্লিকেটেড ম্যালেরিয়া যদি এটাকে সিভিয়ার ম্যালেরিয়া বলে, এটা তো হচ্ছে কি সেরেব্রাল ম্যালেরিয়া, ওই ভেরি সিভিয়ার অ্যানিমিয়া, তারপরে যে কমপ্লিকেশন যদি হয় সেই কমপ্লিকেটেড ম্যালেরিয়া, এগুলোকে চিকিৎসা করতে হয় কিভাবে, ওই কুইনিন দিয়ে ইনজেকশন কুইনিন দিয়ে চিকিৎসা করতে হয়। এবং সেটা তোমার যে আইভি কুইনিন দিতে হয় 20 মিলিগ্রাম পার কেজি, তার 8 ঘন্টা পর দিতে হয়, যতক্ষণ পর্যন্ত কনসাসনেস ফিরে না আসে। কনসাসনেস ফিরে আসলে তখন তাকে ওরাল কুইনিন দিয়ে চিকিৎসা করতে হয়।
এই একটা আছে, আর একটা আছে তোমার ওই যে আর্টিফিশিয়াল দিয়ে চিকিৎসা করে, এগুলোই প্যারেন্টাল ইনজেকশন আছে, ইনজেকশন দিয়ে চিকিৎসা করতে হয়। এইভাবে তোমার ম্যালেরিয়ার চিকিৎসা আছে। তো ম্যালেরিয়ার চিকিৎসা তুমি এখানে যে ওই আর্টিফিশিয়াল লুমিপেন্টিন কম্বিনেশন আছে, কুইনিন আছে, তারপর যে তোমার যে ওই তারপর যে কুইনিন ইনজেকশন আছে, সেই কুইনিন ইনজেকশন দিয়ে তোমাকে চিকিৎসা করতে হয়। আর ওই যে ফেলসিফেরাল ম্যালেরিয়ার ভিতরে তোমার গ্যামেটোসাইট ডেস্ট্রয় করার জন্য সিঙ্গেল ডোজ প্রিমাকুইন দিতে হয়। গ্যামেটোসাইট যদি শরীরের ভিতরে থাকে তাহলে সে কি করবে, সে অন্যান্য লোকের ভিতরে এটা ছড়াবে, সেই জন্য গ্যামেটোসাইটকে ডেস্ট্রয় করার জন্য প্রিমাকুইন দিতে হয়। আর রিল্যাপস প্রিভেন্ট করার জন্য ভাইভ্যাক্সের রিল্যাপস প্রিভেন্ট করার জন্য ভাইভ্যাক্সে তোমার ইয়ে করতে হয়, ওই যে ভাইভ্যাক্সকে তোমার ওই যে প্রিমাকুইন দিতে হয় 14 দিন, প্রিমাকুইন দিতে হয় তোমাকে 14 দিন। তাহলে এই গেল তোমার ম্যালেরিয়ার চিকিৎসা, ভাইরাসের চিকিৎসা। আর এখন আসো ফোকাল যদি ফিভার ওই ফোকাল। এখন এটার উপরে ট্রিটমেন্ট নির্ভর করবে টাইপের ভিতরে কেমন ধরো মেনিনজাইটিস এনকেফালাইটিস যদি হয় তাহলে সেগুলা সিভিয়ার ফিব্রাইল ইলনেস তাকে রেকর্ড করে হাই সেন্টারে নিয়ে যায়, সিভিয়ার ম্যালেরিয়া এগুলো চিকিৎসা করা লাগবে। আর তোমার যদি ফোকাল থাকে, যদি এত সিভিয়ার যদি না থাকে, সোর থ্রোট আছে, তাহলে তোমাকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অ্যান্টিবায়োটিক কি আছে? অ্যান্টিসিলিন, অ্যামোক্সিসিলিন, সাপ্রাডিন, সেপিফাইন, এই সমস্ত অ্যান্টিবায়োটিক দিয়ে, ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে তোমাকে চিকিৎসা করা লাগবে। তারপরে যদি তোমার ইউটিআই যদি হয়, ইউরিনারি ইনফেকশন, রেসিস্টেন্ট টু সিপালোডাক্টাইটিস, এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, কুইনোলন ডেরিভেটিভস, সিপ্রোফ্লক্সাসিন দিয়ে চিকিৎসা করা যায়। নিউমোনিয়া যদি হয় তাহলে নিউমোনিয়াকে ক্লাসিফিকেশন করে সিভিয়ার নিউমোনিয়া যদি প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেপ্টাএক্সন আছে, সেপ্টাএক্সন দিয়ে চিকিৎসা করা যায়, মেরোফেরাম আছে, মেরোফেরাম দিয়ে চিকিৎসা করা যায়, এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্যাট কন্ডিশন তোমাকে চিকিৎসা করা লাগবে। তোমাকে আজকে এখন পর্যন্ত যেটা নিয়ে আমি আলাপ করছি এটা হচ্ছে যে কি ফিভার। দেখো খুব খেয়াল করে দেখো, খুব এই জিনিসগুলা খুবই দরকারি। একটা দেখো কাপ রেসপিরেটরি ডায়রিয়া, ফিভার, এগুলা তোমার ডাক্তারি যদি করতে দিস ইজ দ্য ব্রেড এন্ড বাটার। এখন দেখো আমরা ফিভারের নিয়ে আলাপ করছি, কিন্তু ফিভারের আরেকটা যেটা পাইরেক্সিয়া আর মনোরজিন আমরা পড়ছো, সেটার পর অন্য সাবটা পড়া, এবং ওইটার পড়ানোর নিয়ম হচ্ছে অন্যরকম। ঠিক আছে, এটা পাইরেক্সিয়া আর মনোরজিন আমরা এখন পড়ছি যে একটু ফিব্রাইল ইলনেস, যেগুলা এখন ফিব্রাইল ইলনেস নিয়ে আমরা আলাপ করছি। এখন তোমাদের আর কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে হবে। বলো, কোন প্রশ্ন আছে কিনা? কোন প্রশ্ন আছে কিনা? না স্যার, কোন প্রশ্ন নাই। হ্যাঁ, তাহলে দেখো ওই এন্টেরিক টাইফয়েড যদি হয়, টাইফয়েডের জন্য বলছি, দেখো টাইফয়েড কিন্তু এন্টেরিক ফিভার আমরা কিন্তু আলাদা লেকচার নিয়েছিলাম, মনে আছে কিনা? দেখো এন্টেরিক ফিভারের, হ্যাঁ দেখো এগুলা সব ওখান থেকে আজকে সেই এন্টেরিক ফিভারের লেকচার এটা খুঁজে নিবা, খুঁজে নিয়ে ওইটাও পড়ে ফেলবা, বুঝছো? এগুলা পড়বা, তারপর ইউটিআই পড়ানো হচ্ছে সেগুলা দেখবা, এগুলো সব কিছু ইন্টিগ্রেট করে পড়ে ফেলবা, পড়ে ফেলে তখন দেবে। এরপরে আমাদের ছোট্ট আর একটা ইয়ার প্রবলেম, কানের সমস্যা, ওই 4 নম্বর সিমটম হচ্ছে কানের সমস্যা। ঠিক আছে, এই কানের সমস্যা নিয়ে আমরা পরে আলাপ করবো, আরো কিছু পড়া আছে বাকি, সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা এতটুকু শেষ করি। তাহলে আজকে এখন শেষ করলাম। আর তোমাদের আর কোনো কথাবার্তা আছে কিনা? তোমাদের আর কোনো কথা আছে কিনা? কথা, আমার কথা আছে। আমার কথা এক নম্বর হয়েছে, তোমরা আল্লাহর ওয়াস্তে ডাক্তার হইতেছ, ডাক্তার হওয়ার জন্য এখন আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে পড়াইতেছি। আল্লাহর ওয়াস্তে পড়তে থাকো, পড়ার ভিতরে কোথাও যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে না পারো,
তোমাদের অনেক টিচার আছে, অনেক টিচারকে দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা সেগুলা পড়ে যাও, যেখানে না বুঝো সেখানে জিজ্ঞাসা করো। আর আমি পেডিয়াট্রিক্স এর জন্য বলতেছি, দেখো নিওনেটোলজি আর আইএমসিআই এই পড়াটা যদি ভালো করে পড়তে পারো তাহলে পেডিয়াট্রিক্স এর ভিতরে আর বেশি তোমাদের কষ্ট হবে না। কারণ হচ্ছে কি দেখো, কারণ হচ্ছে তোমার ওই যে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলা তোমরা মেডিসিনে পড়বা। হ্যাঁ, আর আমাদের এখানে শুধু একটু কম করে আছে। দেখো ওই দেখো প্রোলেপিউশন, নিউমোনিয়া, নিউমোথরাক্স, এগুলা কিন্তু মেডিসিনে তুমি পড়বে, এখানেও পড়তেছো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তুমি যদি এখনো পড়তে পারো তাহলে কিন্তু তোমরা পেডিয়াট্রিক্স এ মোটামুটি প্র্যাকটিস করে দেখে তোমরা সেটটা বাদ খাইতে পারবে। এক। আর 2 নম্বরে তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে তোমরা তোমাদের বেতনগুলো দেওয়া শুরু করো, কিছু কিছু করে বেতন দিতে থাকো, যাতে করে পরে তোমাদের লোড না হয়। পরে যাইয়া দেখো খুব দুঃখজনক হবে বেতনের জন্য যদি পরীক্ষাটা যদি দিতে না পারো, তাহলে সব ধ্বংস হয়ে যায়। কারণ দেখা টাকা মানুষ তো তুমি যেভাবে বেতন জমাইয়া ফেলো তোমাদের কষ্ট হবে। আর তোমরা যদি বেতন ছাড়া অথরিটি কিন্তু তোমাদেরকে ক্লাস ক্লিয়ার করতে দিবে না, পরীক্ষা দিতে দিবে না, তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বুঝতে পারছো? তো এখন সময় আছে, কিছু কিছু টাকা দাও, আজকে দাও টাকা, আগামী মাসের প্রথমে কিছু দাও, মাঝে মাঝে কিছু দাও, শেষে কিছু দাও, দিয়ে দিয়া বেতনটা তোমরা আপডেট করো। আর যাদের টাকা বাকি রয়েছে তারা টাকা কিছু কিছু দিয়ে দাও, আস্তে আস্তে দিয়ে দাও, দিয়ে দিলে অথরিটিরও সুবিধা আর তোমরা নিজের কষ্ট কম হবে, কারণ পরীক্ষার সময় নাহলে তোমাদের খুব কষ্ট হবে, ঠিক আছে? আর এখন পড়ালেখা রিগার্ডেড কোনো কোনো কথা আছে কিনা, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে কিনা, কোনো কিছু জিজ্ঞাসা করবা? বেটার কোনো সাজেশন আছে তোমাদের কাছ থেকে? কোনো বেটার সাজেশন আছে? মনিটর আসেনি? মনিটর আসেনি? মনিটর? জি স্যার। হ্যাঁ, কোনো বেটার কোনো তুমি তো বন্ধু বান্ধবীদের সাথে আলাপ করো না, হোয়াট উই মানে বেটার টু ডু ফর দা বেটার লার্নিং, তোমরা কোনো আলাপ করো না? আলাপ করে কোনো কিছু বেটার যদি থাকে তাহলে সেটা আলাপ করো, আমার সাথে কথা বলো। স্যার কলেজ খুলে দিলে ভালো হয় স্যার। কলেজকে আমি খুলতে পারবো না। দেখো তোমরা তোমরা আসলে আমার মতো একটা বেকুব টাইপের। আমি দেখো কোথাও কোথাও কেউ কিন্তু কলেজ খোলার কথা বলতে এখন, কিন্তু আমি বলতেছি কি তোমরা গোপনে চলে আসো, গোপনে চলে এসে তোমরা তোমাদের যে যারা মেসে থাকো তারা মেসে উঠো, মেয়ে যারা আছো তারা হোস্টেলে উঠে যাও, হোস্টেল তো খোলা আছে, উঠে দেখো ওয়ার্ডের ভিতরে এখন প্রচুর রুগী আছে, প্রায় 70, 80, 90 জন, মাঝে মাঝে 100 জনও রুগী থাকে। রুগীগুলো তোমরা নিজেরা আসা যাওয়া করে দেখো, এখানে ডাক্তাররা আছে, ডাক্তারদের সাথে কথা বলো। আর ফাঁক করলে আমি আমি সুযোগ পাইলে তোমরা ক্লাসে যদি আসো, ওয়ার্ডে যদি আসো, আমরা ফাঁক করে বসাইয়া পড়ানো শুরু করবো, কিছু কথা বলছো না? এগুলো তো আনঅফিসিয়াল, কারণ অফিসিয়াল আমি তোমাদেরকে আসো এই কথা বলতে পারবো না, কারণ এটা সরকারি ভাবে নির্দেশনা না আসলে আমি বলতে পারবো না, ঠিক আছে? তো তোমরা চলে আসো, তোমরা মেয়েটা চলে আসো, এই তোমরা মেসে চলে আসো ছেলেরা, আর মেয়েরা হোস্টেলে চলে আসো। আমরা যারা হোস্টেলে থাকি ছেলেরা, আমরা কি করবো স্যার? কোনটা তোরা এখন মেসে একবার উঠো না? আরে তুই স্যার আমরা তো মেস পাইতেছি না স্যার, কোনো জায়গায় বাসা নেই, তাহলে আমরা কই? কোন মেস পাইতেছ না তো? দুনিয়ার স্যার মেস আমরা তো হোস্টেলে আছি আর কি স্যার। কোন মেস? কোথায় হোস্টেলে আছে? মানে আমরা তো হোস্টেলে যারা এখন আছি আর কি, আমাদের সব মালসাবানা হোস্টেলের ইয়াতে আছে, তো আমরা তো স্যার কোনো বাসা পাচ্ছি না। আসবি পড়তে না বড়, তুই এখানে তো থাকতে আসবি না, তুই এখানে আসা তো এখানকার মালসামানা নিয়ে তুই মাঝে একটা ভাড়া করছে না, মেস একটা ভাড়া করছে না, সেখানে উঠি পড়া শুরু করছে না, তারপরে এখানে পড়বি, এখানে আসবি, এখানে আমাদের উৎপর বাবু আছে সবসময়, আমাদের ডাক্তার সাহেবরা আসে সবসময়, রুগী আছে, রুগীটা একটু ফাঁকে ফাঁকে দেখে যাবি, তাহলে তো হয়ে যায়। তো তোমরা তো খালি বাড়িতে বসে বসে নানান কথা কও, তোমার তো বাপে আসতে দেয় না, মায়ে আসতে দেয় না, নানান কথা কও, তোমরা চলে আসো না, আসা উঠে যাও, ম্যাচ একটা নিয়ে উঠে যাও, উঠে যাইয়া আস্তে আস্তে ক্যান্টনমেন্ট সব খোলা আছে, তোমরা চলে এখানে সবকিছু নর্মাল। তোমরা আমি সরকারে বলতেছে না বলে আমি পারতেছি না, কথা বলো না, নাহলে তো সবকিছু শুরু হয়েছে। আমি ডিফল্টার বেড যারা আছে, কথা বলছে না, ডিফল্টার বেস যারা পরীক্ষায় ফেল করছে, সাপ্লি পেজ, তারপরে ডিফল্টার বেস, এদেরকে সব ক্লাস করা দিচ্ছে।
কথা বলছো নি? তাদেরকে তাদেরকে আমি ক্লাস নিতেছি তো ভাগ করে করে, তোমরা আসো, আনঅফিসিয়াল ক্লাস সব চলবে, তোমরা চলে আসো। ঠিক আছে নি? না ঠিক নাই?